আমাদের বিয়েটা হয়েছিল সম্বন্ধ করে। তাতে আমাদের ভালোবাসায় কোনো খামতি ছিল না। ব্লাউজের হুক বা চেনের রেসটা লাগিয়ে দেওয়ার সময় ছোট্ট মিষ্টি খুনসুটির সাথে অফিস যাওয়ার সময় গালে একটা ছোট্ট হামি, রাস্তার বাকি গাড়ির বাইরে হাত বের করে হাত নাড়া, এমন অনেক কিছুই ছিল বাধা। কিন্তু সেদিন রাতের একটা ফোন কল, আর তারপরে কোথাও যেন একটা ছন্দপতন। তিস্তা ফোন করেছিল। দ্বিধা জড়ানো স্বরে বলল আকাশ। রাতের আধার কিছু কথা বলতে আর শুনতে যোগ্য সঙ্গত করে। বুঝলাম তাল কাটার কারণটা কি। আকাশের কাছ থেকেই শুনেছি তিস্তা মানে ওর প্রাক্তনের কথা। আমি চুপ করেই থাকলাম। জানি আকাশের কথা এখনো শেষ হয়নি। এফবিতে আমি খুঁজে পেয়ে যোগাযোগ করে ও। তাই নাকি? বলনি তো। পরশু কলকাতায় আসবে। একদিন তোমার সাথে আলাপ করতে চায়। বেশ তো, একদিন আসতে বলো। যথাসম্ভব নিষ্ক্রিয় থাকার চেষ্টা করলাম। সত্যি বলছো? বিস্মিত আকাশ পাশ ফিরে আমি হালকাভাবে জড়িয়ে ধরল। বেশ মানসিক চাপে ছিল এটা নিয়ে বোঝা গেল। প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। এও বুঝলাম শুধু ফোনেই আটকে নেই ব্যাপারটা। নতুন করে আগুন লাগলো কি মনে? ওর কাছ থেকেই শুনেছি তিস্তা খুব দাম্ভিক, আত্মকেন্দ্রিক মেয়ে। আকাশের তিস্তার মতন মেয়ের সাথে প্রেমটা হওয়ার নাকি কথা নয়। তাও হয়েছিল দেখে বন্ধুরাও খুব অবাক হয়েছিল। বর্তমানে তিস্তা বিরাট চাকরি করে। কেরিয়ারের জন্য ভালোবাসাকে অবলীলায় ছেড়ে চলে গিয়েছিল। বেশ সময় নিয়েছিল আকাশ নিজেকে সামলাতে। সেই মেয়ে এক নিতান্ত আটপৌরে গৃহবধূর সাথে দেখা করতে ইচ্ছুক। সে কি এমনি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এমন সময় ঘন ঘন জলদগম্ভীর আওয়াজ বলছে আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে যে কোনো মুহূর্তে। আমার জীবনের সাথে বৃষ্টির এক গভীর সম্পর্ক। যেদিন আকাশদের বাড়ি থেকে আমায় দেখতে গেল, গ্রীষ্মের দাবদাহ নেভাতে মৌসুমের প্রথম কালবৈশাখী এসেছিল প্রবল বৃষ্টি নিয়ে। সকলে খুব চিন্তিত, দূর থেকে কি করে পাত্রপক্ষ আসবে। ভাবছে বাধা পড়ল বুঝি শুভ কাজের আগেই। আমার ঠাকুমা যদিও বলেছিলেন কোনো কাজের আগে বৃষ্টি হওয়া শুভ। হলেও তাই। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওরা এলেন আমায় দেখতে। সেদিনই মাঘের শেষ তারিখে বিয়ে ধার্য করে গেলেন ওরা। সকলকে চমকে দিয়ে বিয়ের আগের দিন বেশ বৃষ্টি হলো। ঠাকুমা আবার শ্লোক কাটলেন, যদি বর্ষে মাঘের শেষ, পূর্ণি রাজার ধন্যী দেশ। আমি নিজেও বৃষ্টি খুব ভালোবাসি, কিন্তু আজকের বৃষ্টি কি কোনো অশনি সংকেতের ইঙ্গিত দিচ্ছে? ঘুম আসছে না। ব্যালকনিতে গিয়ে আমার একান্ত জায়গা পাখির বাসার মতন দোলনাটায় বসলাম। বসতে না বসতেই বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের অ্যাপার্টমেন্টের উল্টো দিকে একটা বেশ বড় পুকুর। পুকুরটা চারপাশ আলু দিয়ে ঘেরা। সামনে একটা মাঝারি উচ্চতা নারকেল গাছ। লাইটের আলোতে ওর গাছের পাতা থেকে জল পড়াটা দেখতে দুর্দান্ত লাগে। লোকে বলে শহরে চট করে ব্যাঙের ডাক শোনা যায় না, কিন্তু আমাদের এখানে বৃষ্টি বলেই তাদের আর পাই কে। যথারীতি তারাও শুরু করে দিয়েছে বৃষ্টির সাথে যোগ্য সঙ্গত। পুকুরের মধ্যে বৃষ্টির ধারাপাত, ব্যাঙের ডাক, নিঝুম চারিদিক। চারতলার উপর থেকে দেখতে কি যে মায়াবী লাগছে। কিন্তু কয়েক মুহূর্ত সঙ্গে সঙ্গে ওর আবার তিস্তার কথা মনে পড়ে গেল। অনেক কষ্টে আটকে রাখা বৃষ্টি আমারও চোখ ছাপিয়ে গেল। এক অজানা ভবিষ্যতের আশঙ্কায় ভীষণ কাঁপুনি হতে থাকে ভেতরে। দেখতে দেখতে তিস্তার আসার দিন চলে এলো। আকাশ কত বাজার করে আনলো। তিস্তা এটা ভালোবাসে ওটা ভালোবাসে করে করে অনেক কিছু রান্নাও হলো। আকাশের বারণ সত্ত্বেও মিনতির সাহায্য নিয়ে সব আমিই করলাম। যদিও করতে বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু কিছুতেই ওকে সেটা বুঝতে দিইনি। যথাসময়ে তিস্তা এলো। বীর উপহার হিসেবে আকাশের জন্য এনেছে একটা শ্যাম্পেন, আর আমার জন্য একটা মুক্তোর সেট। সেই শ্যাম্পেনই দুজনের কত কথা। রক্ষণশীল পরিবারে বড় হওয়া আমি পাশে বসে বোকার মতন শুনছি। শ্যাম্পেন খোলার জন্য তিস্তা ব্যস্ত হলে আকাশ বাধা দেয়। চন্দ্রানী দুর্দান্ত আমপোড়া শরবত করে, তোর জন্য রেডি করেও রেখেছে। কি গো, ভুলে গেলে নাকি? আমি মনে মনে মস্ত জিভ কাটি। সত্যি তো ভুলে গিয়েছিলাম তিস্তাকে দেখে। ওর কথাবার্তা, সাজগোজ, পোশাক সবকিছুই বড্ড চিত্তাকর্ষক। নিজেকে ওর পাশে খুব খুব সামান্য মনে হতে লাগলো। রান্নাঘর থেকে শুনতে পেলাম উৎসাহিত গলায় তিস্তা বলছে, ঘরকে ইন্টিরিয়ার ডেকোরেটর দিয়ে সাজিয়েছিস? ধুস, সব চন্দ্রানীর বুদ্ধিতে। সেই জন্যই মনে হয় একটু কমপ্লিমেন্টসের অভাব। গলাস্বর মুহূর্তে অন্যরকম। নিজের মনে হাসি পেয়ে গেল কেন জানি আমার। আরে, তুই তো গলদা চিংড়ি খুব ভালোবাসতিস জানতাম,
এখন কি হলো তোর? আর একটা তো নিতেই হবে। মালিকের তো দুর্দান্ত হয়েছে। ভালো লাগছে না তোর? হ্যাঁ, বাট কত খাবো? আরে ধুত, খা তো। বলে আরেকটা প্রমাণ সাইজের চিংড়ি তুলে দেয় তিস্তার পাতে। আবার কিছুক্ষণ পর, আরে কোন সকালবেলা গিয়ে খাসির সামনের পা নিয়ে এলাম লাইন দিয়ে, আর তুই মাত্র 2 পিস তুলে নিলি। এই বলে আরো 2 পিস তুলে দেয় আকাশ জোর করে। দুপুরে খাবার টেবিলে আকাশে জোর করে তিস্তাকে খাওয়ানোটা আমি নিতে পারছিলাম না। আদি খেতে দেখে আমার শরীর জ্বলতে লাগলো। দুপুরে খাওয়ার পর ওরা দুজনে পুরোনো দিনের গল্পে আবার ডুবে গেল। আমি পাশ থেকে উঠে এলাম, ওরা টেরটিও পেল না। সারাদিনের ক্লান্তিতে চোখটা একটু লেগে গিয়েছিল। ঘুম ভাঙতে দেখি ঘড়ির কাঁটা 5টার ঘর ছুতে চলেছে। ওরা দুজন ব্যালকনিতে বুঝতে পারলাম। বিকেলে চা করবো কিনা জানতে গিয়ে ওদের কথোপকথন শুনে আমার পা দুটো আটকে গেল মেঝেতে। অন্যায় করছে জেনেও ওখান থেকে নড়তে পারলাম না। তোর যখন আমার প্রতি কোনো আগের ফিলিংসই নেই, তাহলে বাড়িতে ডাকলি কেন? আমি তো আসতে চাইনি। এত যত্ন করে আমি খাওয়ানোর ঘটাই বা কেন করলি তুই? আমায় ফিরিয়ে দিচ্ছিস আকাশ, তোর তিস্তাকে, যার বুকে তুই একদিন আশ্রয় চেয়েছিলি। আস্তে আস্তে জিজ্ঞেস করে তিস্তা। তার মানে তিস্তা আসতে চাইনি? চমকে উঠে তিস্তার কথায়। যদিও চমকের আরও অনেক বাকি ছিল। অহংকারটা এবার কমা তিস্তা। তুই ইচ্ছে হলে চলে যাবি, আবার ইচ্ছে হলে ফিরে আসবি এই ভেবে যে সব কিছু তোর কথা মতোই চলবে। কিন্তু এমন তো সবসময় হতে পারে না। তাছাড়া আকাশ তিস্তার বুকে একদিন আশ্রয় চেয়েছিল ঠিকই, কিন্তু সেদিন তিস্তা পথ পাল্টে নিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। এখন আকাশের বুকে চন্দ্রানী আছে, আমি কিছুতেই তাকে ঠকাতে বা সরাতে পারবো না। তিস্তা একদম আকাশও একটু চুপ করে যায়, তারপর আবার বলতে থাকে। আমি তোকে বলে তুই বিশ্বাস করতিস না আমি কতটা ভালো আছি, তাই বাড়িতে এনে চন্দ্রানীর হাতে করা সংসারটা দেখালাম। তুই যোগাযোগ করার পর আমি প্রথম চমকে গিয়েছিলাম ঠিকই, কিন্তু বিরাট কিছু খুশি হইনি। সেদিন ফোনে বলেছিলি না বিরাট দম্ভ করে, তুই ছাড়া আমি ভালো থাকতেই পারি না, তাই তোকে ডেকে এনে দেখালাম আমাদের খুশির সংসারটা। যদিও একান্তই তোর প্রবলেম যে তুই সেটা এখনো বিশ্বাস করছিস না। এইবার একটু থামে আকাশ। তিস্তার মুখে এখনো কোনো কথা নেই। আমিও বুঝতে পারছি না কি করা উচিত আমার এই মুহূর্তে। তিস্তা সেই অবাক দৃষ্টির সামনে আকাশ বলে চলে। আর তোকে যত্ন করে খাইয়েছি কারণ তুই আমাদের অতিথি। জাস্ট অতিথি সৎকার বলতে পারিস। জেনে রাখ, এটাও আমার চন্দ্রানীর কাছ থেকেই শেখা। আমি বারণ করা সত্ত্বেও ও নিজের হাতে সব রান্না করেছে তোর সম্পর্কে সব জানার পরও। আড়াল থেকে দেখতে পাচ্ছি স্তব্ধ তিস্তা নিজেকে ধাতস্থ করতেই মনে হয় জিন্সের পকেট থেকে সিগারেট আর লাইটার বের করছে। আকাশ সঙ্গে সঙ্গে বলে, নো তিস্তা, নো, স্মোক করিস না। বাবা, এতেও নিষেধ? আর তুই নিষেধ করলি বা শুনবো কেন? আগেই শুনিনি তো এই মুহূর্তে প্রশ্নই ওঠে না। তীব্র ব্যঙ্গ, শ্লেষ, হেরে যাওয়া, হারিয়ে ফেলা, সব মিলিয়ে মিশিয়ে তিস্তার গলাস্বরটা অদ্ভুত শুনতে লাগছিল। 100বার তুই শুনতে বাধ্য, কারণ মাই ওয়াইফ ইজ কেয়ারিং। আমি বাড়িতে স্মোকিং বন্ধ করে দিয়েছি, তাই তোকেও অ্যালাউ করার কোনো প্রশ্নই নেই। জলজলে চোখে তিস্তা তাকিয়ে থাকে আকাশের দিকে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে উপস্থিত হই দুজনের মাঝে। বলছি কি খাবে, চা নাকি অন্য কিছু? খুব মেঘ করেছে, তিস্তা এখনই চলে যাবে বলছে। তুমি বরং আমাদের দুজনে চা বসাও, আর তোমার হাতে স্পেশাল ঘি দিয়ে নারকেল মুড়িটা মাখো। আমাকে চট করে নিচে ছেড়ে দিয়ে আসছি। খালি তিস্তার নয়, আমারও একের পর এক অবাক হওয়ার পালা চলছে। সোফায় পড়ে থাকা ব্যাগটা তুলে তিস্তা অবহেলার সাথে বলল, তুই বরং চা মুড়ি খা, আমি একাই চলে যেতে পারবো। সব রাগ দরজার উপর দেখিয়ে তিস্তা গুড বাই বলে চলে যেতে না যেতেই বৃষ্টি নামলো ঝমঝমিয়ে।